তুমি চলে এসেছো? আজ কোনো কাজ পেলে? না রে না, সারাদিন কাজের জন্য এদিক সেদিক ঘুরে বেড়ালাম, কিন্তু কিন্তু কাজ পেলাম না গো। হে ভগবান, এখন কি হবে বলো তো? আজকে বাড়ির মালিক এসেছিল। সে বলে গেল বাকি থাকা 4 মাসের ভাড়া একসঙ্গে দিতে হবে। আর কোনো কথাই সে শুনবে না। আর বলল কাল সকালের মধ্যে টাকা না দিতে পারলে গ্রামের সকলের সামনে আমাদের মুখ কালো করে দেবে আর আমাদের গলায় জুতোর মালা পরাবে। হায় ভগবান, এখন কি করব আমি? আমার তো কিচ্ছু মাথায় আসছে না। একে তো কাজ পাচ্ছি না একটাও, তার উপর আবার 4 মাসের ভাড়া বাকি। কোথা থেকে আনবো আমি এতগুলো টাকা? আর যদি টাকা না দিতে পারি তাহলে ওই বাড়িওয়ালা সবার সামনে আমাদের অপমান করবে। তার চেয়ে তো ভালো হয় যে আমরা চলো এই গ্রাম থেকেই চলে যাই। আমরা আজ রাতেই এই গ্রাম ছেড়ে চলে যাব। এরপর বিজয় তার 5 বছরের ঘুমন্ত ছোট্ট মেয়ে ঋদ্ধিকে কোলে নিয়ে রিনার সঙ্গে বেরিয়ে পড়ে। আর মাঝ রাস্তাতে পৌঁছাতেই ভীষণ রকম ঝড় তুফান ওঠে, যার কারণে ঋদ্ধির ঘুম ভেঙে যায়। বাবা, এত রাত্রিবেলা আমরা জঙ্গলে কোথায় যাচ্ছি? কিছু না রে মা, আজ এই তোর গরিব বাবাটার জন্য তোদেরকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। তুমি এমন কেন বলছো গো? এতে তোমার কি দোষ? এইভাবে কথা বলতে বলতে তাদের হাঁটার সময় ভীষণ জোরে বৃষ্টি নামে। আর বৃষ্টির মধ্যেই তারা অন্য গ্রামে পৌঁছে গেলেও সেখানেও থাকার কোনো জায়গাই পায় না। এখন আমরা কোথায় থাকবো? আমাদের তো এখানে কোনো ঠিকানাই নেই, এমনকি ঘুমানোর মতনও কিচ্ছু নেই। বাবা বাবা, আমার খুব ঠান্ডা লাগছে। ওই দেখো থাকার ঠিকানা। এরপর তারা সামনের ছোট্ট গুহার ভিতর চলে যায়। আজ রাতটা আমরা এখানেই শোবো। কিন্তু আমাদের কাছে তো কোনো বিছানাও নেই। তারও কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়েই যাবে। ওই গুহার থেকে একটু দূরেই একটা আবর্জনার স্তূপ ছিল। আর বিজয় সেখান থেকে কিছু খোঁজার চেষ্টা করলে সে একটি বড় চাদর পায়। আর সেই চাদরটিকে গুহার ভিতরে এনে বিছিয়ে দিয়ে 3 জনই সেখানে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকাল হতেই বিজয় কাজের খোঁজে বেরিয়ে পড়ে। কিন্তু সেই দিনেও সে কোনো কাজই খুঁজে পায় না। আর এদিকে গুহার ভিতরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় তার বউ ও মেয়ে তার আশায় বসে থাকে। আর বিজয় ফিরলে, বাবা তুমি চলে এসেছো? বাবা, আমার খুব খিদে পেয়েছে, তুমি কিছু খাবার এনেছো? আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি বাবা। না মা, কোথাও কোনো কাজ পেলাম না। তুমি একটু দাঁড়াও মা, আমি খাবার নিয়ে আসছি। এই বলে বিজয় খাবার খুঁজতে গ্রামের ভিতরে গিয়ে দেখে বাড়ির বাইরে একটা গোয়াল ঘরে গরুর খাবারে কিছু বাসি রুটি পড়ে আছে। কিন্তু গরু সেই রুটিগুলি না খেয়ে ঘাস খাচ্ছিল। যা দেখে বিজয় সেই রুটিগুলি হাতে তুলে নিয়ে গরুকে বলে, হে গোমাতা, আমাকে ক্ষমা করে দাও মা, আমার যে রুটিগুলো খুব দরকার। এরপর বিজয় রুটিগুলি নিয়ে গুহার ভিতরে এসে তার মেয়েকে খেতে দেয়। বাবা, এটা তো চিবানোই যাচ্ছে না, খুব শক্ত। মারে, বাসি হওয়ার জন্য শক্ত হয়ে গেছে। দে, আমার কাছে দে, আমি এক্ষুনি নরম করে দিচ্ছি। এরপর রিনা রুটিগুলোকে জলে ভিজিয়ে ঋদ্ধিকে খাইয়ে দেয়। আর তারপর রাত্রিবেলাতে আবার তারা সেই চাদর পেতে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম ভাঙার পর বিজয় আবার তাদের পাশে থাকা সেই আবর্জনার স্তূপ থেকে কিছু খাবার খোঁজার চেষ্টা করে। আর গ্রামের কিছু লোক যখন দেখে যে বিজয়রা এভাবে গুহার ভিতর বাস করছে আর আবর্জনার মধ্যে থেকে খাবার খুঁজছে, তখনই তাদের বিজয়দের উপর খুবই মায়া হয়। এরপর তারা বিজয়ের কাছে গেলে বিজয় তাদেরকে বলে, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাদের না বলেই এই গ্রামে চলে এসেছি। আসলে আমাদের উপর কিছু সমস্যা এসে গেছিল, তাই আমরা আসতে বাধ্য হয়েছি। আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের কাছে আর কোনো উপায় ছিল না যে। ভয় পেও না তোমরা, আমরা সাহায্য করার জন্য এসেছি। চলো আমাদের সঙ্গে চলো, আমরা তোমাদের খেতে দেব। এরপর গ্রামের কিছু লোক বিজয়দেরকে তাদের সঙ্গে নিয়ে যায় আর তাদের থাকার জন্য একটা ব্যবস্থা করে দেয়। সেই সঙ্গে কিছুজন তাদেরকে খাবার জিনিস দেয় আর কিছুজন তাদেরকে দেয় জামা কাপড়। আপনাদের অনেক ধন্যবাদ। যখন আমরা এই গ্রামে এসেছিলাম তখন আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আপনারা আমাদের সাহায্য করে এটা প্রমাণ করে দিলেন যে এখনো পৃথিবীতে মনুষ্যত্ব বেঁচে আছে। সত্যি, তোমাদের এই উপকার আমি কোনো দিনও ভুলব না। তখনই গ্রামের জমিদার তাদেরকে বলে, দেখুন, আমার ক্ষেতে কাজ করবার জন্য আমার কিছু মজুরের দরকার আছে, তাই তোমরা স্বামী স্ত্রী চাইলে আমার জমিতে কাজ করতে পারো। এই শুনে বিজয় ও তার বউ খুবই খুশি হয়। আর তারা এরপর জমিদারের ক্ষেতে কাজ করে টাকা উপার্জন করে তাদের সংসার চালায় আর হাসি খুশি থাকতে লাগে। তখন প্রায় রাত 3টে বাজে, কিন্তু কুসুমের চোখে ঘুম আসছিল না।
ও নিজের দিদাকে জড়িয়ে ধরে কাঁদছিল। দিদা, মায়ের কথা আমার খুব মনে পড়ছে। মা কোথায়? কুসুম দিদি ভাই, তোর মা যে ভগবানের কাছে চলে গেছে, সে যে আর কোনোদিনও ফিরে আসবে না। ঘুমিয়ে পড়ো দিদি ভাই, ঘুমিয়ে পড়ো। হে ভগবান, আমার ছেলেটাকে কেড়ে নিলে আগে, এরপর আমার বৌমাটাকেও নিয়ে গেলে, এবারে এই মা বাবা ছাড়া বাচ্চাটাকে আমি কি করে বড় করব? কুসুমের বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। কুসুমের মা মেঘা বাড়ি বাড়ি কাজ করে সংসার চালাতো। কিন্তু 10 দিন আগে, মা খুব খিদে পেয়েছে, রুটি করে দাও না। ঠিক আছে, দাঁড়া, আমি তোর আর ঠাম্মার জন্য এক্ষুনি রুটি বানিয়ে দিচ্ছি। এ বাবা, আটাই তো নেই, এবার কি করি? চালও প্রায় শেষ, না হলে ভাত করে দিতাম। যাই, দোকান থেকে আটা নিয়ে আসি। বৌমা, তুমি এই বৃষ্টিতে কি করে যাবে? চিন্তা করো না মা, আমি এই যাচ্ছি আর এই আসছি। মা, তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ মা, আমি এক্ষুনি চলে আসবো। ইস, আরো জোরে বৃষ্টি নামলো। দাদা, আমাকে 2 কেজি আটা দিন তো। এই নিন টাকা। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কুসুম আমার জন্য অপেক্ষা করছে। মেঘার বাড়ি ফেরার তাড়া ছিল, তাই ও রাস্তার জমা জলকেও উপেক্ষা করে এগিয়ে চলছিল। বৃষ্টির জলে সারা রাস্তা ভেসে গিয়েছিল। হঠাৎ মেঘা ম্যানহোলের মধ্যে পড়ে গেল। ম্যানহোলের ঢাকনাটা খোলা ছিল, যেটা বর্ষায় জল জমে যাওয়ার জন্য বোঝা যাচ্ছিল না। মেঘা ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে মরে গিয়েছিল। আজ প্রায় 10 দিন হয়ে গেল মেঘা মারা গেছে। কুসুম বারবার নিজের মাকে মনে করে কাঁদছিল। দিদা, মাকে ডাকো না। তোর মাকে কোথায় খুঁজবো দিদি ভাই? কুসুমের দিদা যখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, তখনই কেউ দরজায় কড়া নাড়ল। এত রাতে কে এলো? মেঘা, তুমি? মা আমার, তুমি বেঁচে আছো? কিন্তু তুমি যে, তোমাকে ছাড়া কুসুম কেঁদেই চলেছে। দেখো দেখো ওর অবস্থা। মা, আমি তাই তো ফিরে এসেছি, যাতে নিজের কর্তব্যগুলো পালন করতে পারি। কুসুম, ওঠ মা। মা, তুমি চলে এসেছো? তুমি কোথায় চলে গেছিলে? দিদা বলছিল মা তোমাকে ঠাকুর নিয়ে গেছে। আমি যে খুব একা হয়ে গেছিলাম মা। এখন আর কোনো চিন্তা নেই রে মা, আমি সব সামলে নেব। বৌমা, তুমি এখন এসে গেছো, ওকে কিছু খাওয়াও। আমার কথা তো কুসুম শোনেই না। ঠিক আছে, এবার তোমরা বসো, আমি কিছু বানিয়ে আনি। মেঘা ফিরে এসেছিল, যা দেখে ওর শাশুড়ি আর ওর মেয়ে খুব খুশি হয়েছিল। এর পরের দিনই মেঘা কাজে চলে গেল। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন, কতদিন হলো ভাড়ে পয়সাই রাখিনি, মাইনের টাকাটাও এবার ভাড়ে রেখে দিই। মা, এটা কি করছো? এতে আমি তোমার আর ঠাম্মার জন্য পয়সা জমাচ্ছি। বৌমা, কুসুমের জন্য রাখছো রাখো, আমার কখন ওপরের ডাক আসে। না মা, এখন যে তোমাকে আরো অনেক দিন বাঁচতে হবে কুসুমের জন্য। তোমার কিছু হয়ে গেলে কুসুমের কি হবে মা? কুসুম যে আগেই ওর বাবাকে আর আমাকে হারিয়ে ফেলেছে, তাই তুমি এমনটা বলো না মা। বৌমা, এ কি পাগলের মতো কথা বলছো? তোমার কি হয়েছে? তুমি তো ঠিকই আছো। আমি কি করলাম? আমি কি বলে ফেললাম? এখন যে মাকে আমায় সব সত্যিটা বলতেই হবে। দেখতে দেখতেই মেঘা হঠাৎ একটা ডাইনির রূপ নিল। মেঘাকে ডাইনির রূপে দেখে ওর শাশুড়ি ভয় পেয়ে গেল। ভয়ে ওনার হাত পা কাঁপতে লাগলো। ডাইনি? তুমি তো একটা ডাইনি। আমার মেঘা কোথায়? মেঘা! মা, তুমি ভয় পেও না, এটা সত্যিই যে আমি একটা ডাইনি হয়ে গেছি। আমি মারা গেছি, আর আমার আত্মা এখনো মুক্তি পায়নি। মেঘা, তুমি বেঁচে নেই, এটা জানলে যে কুসুম খুব কাঁদবে। মা, আমরা কুসুমকে এখন কিচ্ছু বলবো না। কুসুম একটু বড় হয়ে যাক, তারপর আমি আমার নিজের দুনিয়ায় চলে যাব। এরপর ওরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মেঘা খুব পরিশ্রম করে তার মেয়ের জন্য মাটির ভাড়ে পয়সা জমাত। একদিন দুপুরে মেঘা এক বাড়িতে কাজ করার সময় মেম সাহেব নিজের ঘরে ছিল, আর মেঘা ঘর পরিষ্কার করছিল। মেঘা, দেখো তো দরজায় কে কড়া নাড়ছে। হ্যাঁ মেম সাহেব, দেখছি। আরে, কে তোমরা? এভাবে ভেতরে চলে আসছো? এই চুপচাপ সাইড হয়ে যায়, নয়তো গুলি চালিয়ে দেবো। ভাই, এটাকে দেখে তো মনে হচ্ছে এটা ঘরের চাকরানি। ঘরের মালিক মনে হয় ভেতরে আছে, চল। আরে আরে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চুপচাপ সিন্ধুকের চাবিটা দে বলছি। ভাই শোন, তাড়াতাড়ি গয়নার টাকাগুলো সরিয়ে নিতে হবে। তোমাদের মধ্যে কেউ যদি ওই সিন্ধুকে হাত দিয়েছ না, তাহলে আমি তোমাদের প্রাণে মেরে ফেলবো।
তুই একটা চাকরানি হয়ে আমাদের মারবি? চুপচাপ সরে যা বলছি, নয়তো মেম সাহেবকে বাঁচাতে গিয়ে খুকুমনি তোমারও প্রাণটা যেতে পারে কিন্তু। আমার কাছে আর কোনো উপায় নেই, আমাকে এবার ডাইনির রূপ নিতেই হবে। এই বলে মেঘা ডাইনির রূপ নিল, আর তাকে দেখে দুই চোর আর্তনাদ করে উঠল। মেঘারূপী ডাইনি দুই চোরের গলা টিপে ধরল। তোরা আমার কথা শুনলি না তো? আমি তোদের এবার গলা টিপে মারবো। আমাদের ছেড়ে দাও, আমরা জানতাম না এই ঘরে ডাইনি থাকে, নয়তো আমরা এই ঘরে চুরি করতে আসতাম না। বাপের দিব্যি, তোরা বাড়িতে একলা মহিলা দেখে নিজের শক্তি দেখিয়ে চুরি করতে এসেছিস, আর কোনোদিন চুরি করলে প্রাণ হারাবি। আমরা প্রতিজ্ঞা করছি আর জীবনে কখনো চুরি করব না, আর ভদ্রলোকের মতো থাকবো। এরপর ডাইনিরূপী মেঘা ওই চোরদের ছেড়ে দিতেই ওরা ওখান থেকে দৌড়ে পালালো। তুমি তুমি মেঘা নও, তুমি একটা ডাইনি। আমার ঘরে একটা ডাইনি কাজ করে। আপনি ভয় পাবেন না মেম সাহেব, আমি আপনাকে সব খুলে বলছি। মেঘা মেম সাহেবকে নিজের সমস্ত দুঃখের কথা বলল। সেসব শুনে মেম সাহেবেরও চোখ জলে ভরে গেল, আর উনি বললেন, মেঘা, তুমি একদম চিন্তা করো না। তুমি চলে যাওয়ার পর তোমার শাশুড়ি আর কুসুমের সব দায়িত্ব আমার। আমি ওদের দুজনেরই সম্পূর্ণ খেয়াল রাখব। তুমিও তো আজকে আমার প্রাণ বাঁচালে। তুমি চাইলেই পালাতে পারতে, কিন্তু তুমি তো তা করনি। মেম সাহেব, আমাকে এবার চলে যেতে হবে, কারণ আমার সত্যিটা সামনে এসে গেছে। মেঘা সমস্ত সত্যি কথা তার মেয়ে কুসুমকে বলে দিল। কুসুম সব শুনে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কুসুম, আমাকে এবার যেতে হবে রে মা। তোর ঠাম্মা তোর অনেক খেয়াল রাখবে। আমার যে তোর সাথে এতটুকুই থাকার ছিল রে মা। এই নে পয়সার ভার, এটা কি আমার শেষ স্মৃতি হিসেবে রেখে দিস মা। মেঘা, তুমি চিন্তা করো না, আজ থেকে কুসুমের পড়া লেখার সব দায়িত্ব আমার, এ আমি তোমায় কথা দিলাম। এরপর দিদা কুসুমকে জড়িয়ে ধরলে মেঘা সেখান থেকে উধাও হয়ে গেল। Thanks for watching.